হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা ডেলি ব্লগ না, কিছু কিচেন টিপস নিয়ে আজকের ব্লগটা আমি বানিয়েছি। তো চলো শুরু করা যাক। আমার প্রথম টিপসটা হচ্ছে গ্লাস কন্টেনার নিয়ে। গ্লাস কন্টেনার এরকম প্রত্যেকের ঘরেতেই কম বেশি আছে। দীর্ঘদিন ব্যবহারের পরে কি হয়, এই ঢাকনার মুখে যে গ্যাসকেটটা লাগানো থাকে সেটা লুজ হয়ে যায়। তখন কি হয়, কন্টেনারটা খোলার সময়তে এই গ্যাসকেটটা খুলে যায়। আমাদেরকে আবার সেটা ওই মুখের মধ্যে সেট করে লাগাতে লাগে। খুব বেশি দিন তো এইভাবে চলতে পারে না, বাজার থেকে নতুন কিনতেই লাগবে। তো যে কদিন না কেনা হচ্ছে সে কদিন এই গ্যাসকেটটাকে রিইউজ করার জন্য ফ্রিজে ঘন্টাখানেক রেখে দাও। যখনই কন্টেনার পরিষ্কার করা হবে সেই সময়টাতে গ্যাসকেটটা পরিষ্কার করে নিয়ে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দাও। তারপরে সুন্দরভাবে নতুনের মতো সেট হয়ে যাবে। গ্যাসকেটটা দেখো ঢাকনার মুখে লাগিয়ে নিলাম, একদম সুন্দর হয়ে সেট হয়ে গেছে। আর জিনিসটা কিন্তু শক্ত হয়ে টাইট মতো হয়ে গেছে। এখন ঢাকনাটা এই যে চেপে বন্ধ করলাম, ঢাকনাটা খোলার সময় কিন্তু গ্যাসকেটটা আর খুলে যাচ্ছে না। এবারে চলে আসছি সেকেন্ড টিপসে। বেগুন ভাজা খেতে কার না ভালো লাগে। শীতকালের সময় বেগুন ভাজার টেস্টটাই যেন একদম অন্যরকম হয়। তবে বেগুন ভাজতে গেলে বড্ড বেশি তেল টানে। যখন ভাজা হচ্ছে তখন কড়াইয়ের সমস্ত তেলটা পুরো টেনে নিচ্ছে। যেই বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে তেল ছেড়ে দেয়। আপনারা হয়তো ভাবছেন লবণ হলুদ মাখিয়ে বেগুন ভাজতে হবে, এটা আবার এমন কি ব্যাপার? সত্যি কথাই, একদম ঠিক কথা, এটা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু সাধারণ ব্যাপারটা হয় তখনই যারা রান্নাবান্না করছে নিজে হাতে করে তাদের ক্ষেত্রে। কিন্তু যারা নতুন রাঁধুনি বা নতুন গৃহিণী তাদের কাছে রান্না জিনিসটা একটু ভজঘট ব্যাপার হয়েই দাঁড়ায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। সংসার জীবনের একদম প্রথম দিকে যখন লবণ মাখিয়ে বেগুন ভাজতে যেতাম, দেখতাম কড়াই একদম শুকিয়ে যাচ্ছে, একটুও তেল অবশিষ্ট নেই। আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতাম। তারপরে লবণ হলুদ মাখিয়ে বেগুন ভাজতে শুরু করলাম মিডিয়াম ফ্লেমে। তখন থেকেই সমস্যার সমাধান। চলে আসছি তৃতীয় টিপসে। এখনকার টিপস হচ্ছে চা পাতা নিয়ে। চা তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, তবে এখন আমি আমাদের চা খাওয়ার কথা বলছি না, বলছি গাছের খাবারের কথা। চা পাতা কিন্তু গাছের খুব ভালো সার। সপ্তাহে 1 দিন গাছের গোড়াতে দিয়ে দিন, গাছের গ্রোথ ভালো হয়। আলু ফুলকপির তরকারি করেছিলাম। তরকারিটাতে হলুদটা বেশি পরিমাণে পড়ে গেছে, তাতে একটা হলুদের গন্ধ লাগছে। লেবু নিয়ে তার রসটা তরকারির মধ্যে দিয়ে দিন। যে কোনো রকমের ডাল ঝোল তরকারির মধ্যে হলুদের গন্ধ দূর করার জন্য এরকম লেবুর রসের ব্যবহার করুন, সমস্যার সমাধান। মাছ মাংস নিরামিষ যে কোনো তরকারি যত সুস্বাদুই বানাও না কেন, ভাত যদি গলে যায় তরকারির স্বাদটা কিন্তু সেখানেই নষ্ট। সেই জন্য ভাতটাকে ঝরঝরে বানাবার জন্য পাতিলেবুর রস ব্যবহার করো। ভাতটা একদম সুন্দর ঝরঝরে থাকবে। বিরিয়ানি ফ্রাইড রাইস জাতীয় জিনিস ঘরে বানাবার সময়তে চাল ধুয়ে এরকম বসাবার সময়তে লেবুর রস দিয়ে দাও, ভাতটা একদম ঝরঝরে থাকবে। আর এখানে দেখো প্রত্যেকটা চাল আলাদা আলাদা হয়ে আছে, সুন্দর ঝরঝরে ভাত একদম রেডি। উচ্ছে ভাজা খেতে কম বেশি সকলেই ভালোবাসে, তবে সেটা যদি মচমচে হয় তার স্বাদ তো দুর্দান্ত। গরম ধোঁয়া ওঠা ভাতের মধ্যে একটু ঘি ফেলে দিয়ে মচমচে উচ্ছে ভাজার সাথে অপূর্ব স্বাদ। তা দিয়ে মনে হয় অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায়। তো এমন মচমচে উচ্ছে ভাজতে গেলে বেশি যেমন তেলটাও লাগে, গ্যাসটাও কিন্তু সিম করে যেহেতু আমরা ভাজি অনেকটা সময়ও লাগে। তাই উচ্ছে ভাজার আগে উচ্ছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ঘন্টাখানেক রেখে দাও।
উচ্ছে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। তারপরে তেলের মধ্যে দিয়ে ভাজলেই ঝটপট হয়ে যাবে মচমচে উচ্ছে ভাজা। তেলটাও কম লাগবে, গ্যাসটাও কম পুড়বে, সময়টাও কম লাগবে। নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার 15 থেকে 20 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পরিমাণ উচ্ছে থেকে জল বেরিয়েছে। এরকমভাবে জল বেরিয়ে গেলে পরে উচ্ছে ভাজাটা কিন্তু বেশ মচমচে হয়। রসুন ছাড়াবার টিপসও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। রান্নার সময়তে, তাড়াহুড়োর সময়তে একটা একটা করে রসুনের খোসা ছাড়িয়ে রান্না করতে কিন্তু বড্ড বিরক্ত লাগে। তো আমরা তার জন্য কি করি, এটা আমি আগে বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি। ঈষদুষ্ণ জলের মধ্যে যতটা পরিমাণ রসুন দরকার সেটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দাও। আধ ঘন্টা পরে ঝটপট রসুনটা ছাড়ানো হয়ে যায়। আজকে এই টিপসটার মধ্যে আর একটা উপকারী জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে ঝটপট করে রসুনটা ছাড়িয়ে নিই। আমি কিন্তু রসুন বেশ কিছুটা পরিমাণ ছাড়িয়ে নিয়ে কন্টেনারে করে স্টোর করে রেখে দিই। গোটা 5-6টা রসুন আমি এরকম জলে ভিজিয়ে রাখি, তারপরে হাতে সময় নিয়ে ছাড়িয়ে একটা কন্টেনার ভরে রেখে দিই ফ্রিজে। দিন 7 বেশ ভালো মতো চলে যায়। রসুন ছাড়িয়ে সেটা তো কন্টেনার ভরে আমি ফ্রিজে তুলে দিলাম। এই যে খোসাগুলো রইল জলের মধ্যে, এই খোসা সমেত জলটা ওভারনাইট যদি আমি রেখে দিই, পরের দিনকে সকালবেলাতে খোসাগুলো ফেলে দিয়ে এই জলটা কিন্তু আমরা গাছে দিয়ে দিতে পারি। এটা কিন্তু গাছের খুব ভালো ফার্টিলাইজার। গাছের গ্রোথের ক্ষেত্রে কিন্তু এই রসুনের খোসা ভেজানো জলটা ভীষণ উপকারী। রান্নাঘরে কাজ করতে গিয়ে আমরা সব সময়তে ঘেমে নিয়ে একসার হয়ে যাই। একটু যে পাখা চালিয়ে বসে এই পেঁয়াজ ছাড়াবো তারও উপায় নেই। এমনটা কিন্তু আমাদের সাথে কম বেশি হতেই থাকে। কি হয় যে পেঁয়াজের খোসাগুলো এদিক ওদিক উড়ে যায়। গরমের মধ্যে দাঁড়িয়ে একটা একটা করে আমাদেরকে পেঁয়াজের খোসা ছাড়াতে হয়। এরই সাথে এক্সট্রা পাওনা হচ্ছে পেঁয়াজ কাটার সময় চোখে জল। চোখ টোক এত পরিমাণে জ্বালা করে তখন মনে হয় পেঁয়াজ ছাড়াই রান্নাবান্না করব। তো যাই হোক, সমস্যা দুটো, উপায় একটা বাটির মধ্যে যতটা পরিমাণে পেঁয়াজ রান্নার জন্য লাগবে সেটা তো আমরা জানি যে আজকে আমার কি রান্না করব বা কোন কোন রান্নায় আমরা পেঁয়াজ দেব। সেই পরিমাণ পেঁয়াজটা একটা বাটির মধ্যে জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দাও। তারপরে একটা একটা করে খোসা ছাড়াও। খোসাগুলো যেমন উড়বেও না, তেমনি পেঁয়াজ কাটার সময় যে চোখে জল আসার যে সমস্যাটার মধ্যে আমরা পড়ি, সেই সমস্যাটা থেকেও মুক্তি পাবো। এছাড়া ধরো চপিং বোর্ডের মধ্যে পেঁয়াজ কুচি করছো, পাশে একটা টিস্যু পেপার ভিজিয়ে রেখে দাও, তাতেও চোখে জল আসবে না। কিংবা পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দাও, তারপরে যখন পেঁয়াজটা কুচাবে তাতেও চোখে জল আসবে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।